দর্শক, নজিরবিহীন অচলাবস্থা বিরাজ করছে মার্কিন প্রশাসনে। পরিস্থিতি এমনই এক জটিল যে সংকট উত্তরণে জরুরি অবস্থা জারির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া হঠাৎ করে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণায় একরকম বিস্মিত যুক্তরাষ্ট্রের মিত্ররা। এইসব বিষয় নিয়ে আলোচনা করব ভয়েস অব আমেরিকা ও RTVর যৌথ অনুষ্ঠান আমেরিকা রাজনীতিতে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজকের বিষয় মার্কিন কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত মহসিন আলী খান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক M শাহিদুজ্জামান। স্বাগত RTV স্টুডিওতে। আমরা মূল আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেই ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন DC স্টুডিওতে পাঠানো বিশেষ সাক্ষাৎকার। What it means, the shutdown, why it happens, when did it start first, what is the background, and how can we avoid such shutdowns that causes a lot of problems for 800,000 federal employees. In the last several years, we've had several shutdowns of various durations. Yeah, during Clinton's time, President Clinton Obama's had time, one of the longer ones. Bush as well. That was more than 20 years ago. Usually it comes to pass that there's some sort of impasse between the two branches. It's usually the presidency is controlled by one party and the Congress, or at least part of it, is controlled by the other party. So there's a difference on spending, on taxes, or in this ধন্যবাদ case, সরকার কবিরুদ্দিন। আমরা ফিরছি আমাদের মূল আলোচনায়। অ্যাম্বাসেডর মহসিন আলী খান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। এই যে আমরা যেমনটি শুনছিলাম, এই যে 3 সপ্তাহ পার হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাটডাউন, যে অচলাবস্থা, এই অচলাবস্থাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মিস্টার ট্রাম্পের ওয়ান অফ দ্য objectives in his manifesto election campaign was to build a wall during in the US-Mexico border. তো সেই ওই ইলেকশন ক্যাম্পেইন যেটা করেছে, আপনি দেখেছেন এর আগে কতগুলো আমরা আলোচনা করেছি, যে সেগুলো সে ইমপ্লিমেন্ট করতে চায়, এবং তার মধ্যে কিছুটা একগুঁয়েমি ভাবও আছে। কারণ এখনকার জরিপে আপনি দেখবেন এর জন্যে 51% of population, American population blaming Trump. Although the 70%, মানে একটা জরিপের মধ্যে হয়েছে 70% Republicans they are supporting him. তো সেই জন্যে সে এটাকে আপনার ওয়ালটা করতে চায়, এবং সেখানে বলতেছে দিস ইজ এ হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সিকিউরিটি ক্রাইসিস। সে বলতেছে হি জাস্টিফাইং হিজ পজিশন বাই সেইং দ্যাট যে এইটা এই যে মেক্সিকান ইমিগ্রেন্টরা আসে সেই 2000 কিলোমিটার 2000 মাইলস, তার মানে 3000 কিলোমিটার লং বর্ডার, বলছে এই দিয়ে ইলিগাল ইমিগ্রেন্ট আসে, এবং দে আর এঙ্গেজড, দি মেক্সিকান ইমিগ্রেন্ট দে আর এঙ্গেজড ইন ক্রাইম, দেন ড্রাগ, দেন গ্যাংস, এই সমস্ত নিয়ে। সেই জন্য সে বলতেছে টু সিকিউর দি পিপল অফ আমেরিকা সেটা করতে চায়। কিন্তু দি ডেমোক্রেটস, they are now controlling the House of Representatives. They are in a strong point. তারা বলছে নো, দিস ইজ ইমোরাল, এবং এইটা ঠিক যৌক্তিক না এইভাবে বন্ধ করা। এবং এখানে অনেক বড় একটি অর্থ জড়িত। জি, উনি চাচ্ছেন $5.7 বিলিয়ন। হ্যাঁ, এই টাকাটা বলতেছে যে ট্যাক্স পেয়ার্স মানি, এই ট্যাক্স পেয়ার্স মানি দিয়ে এই কাজটা করা এটা ঠিক না। এটা করলে পরে আমাদের দেশে কোনো লাভ হবে না, সাধারণ মানুষের কোনো হবে না। কিন্তু এই শাটডাউনের পেছনে কি ডেমোক্রেট এবং রিপাবলিকান এদের মধ্যে কি কোনো রাজনীতি কাজ করছে? কিছুটা তো কাজ করছেই। কারণ হচ্ছে কি যে ডেমোক্রেটরা তো তাদের সামনে ইলেকশন আছে, সেই ইলেকশনের মধ্যে নাও মানে আপনার এই যে কিছুদিন আগে, কয়েক মাস আগে যে ইলেকশন হলো, সেখানে তো হাউসের প্রেসিডেন্ট তাদের এত সিট ছিল না, কিন্তু তারা এবার ইলেকশনে অনেক ভালো করেছে, এবং দে আর নাও ইন ফুল কন্ট্রোল অফ হাউস রিপ্রেজেন্টেটিভ, এবং দে উইল শো দেয়ার স্ট্রেংথ নাও। এবং এটা নিয়ে একটা অচল অবস্থা হচ্ছে এবং হয়ে গেছে, এবং এই অচল অবস্থার পরিপ্রেক্ষিতে অ্যাবাউট 25% অফ দি ফেডারেল ইনস্টিটিউশনস আর এফেক্টেড, জিওপ্যারাডাইজ। 8 লক্ষ এমপ্লয়িজ তারা পাচ্ছে না, এবং সেই জন্যে অল্টারনেটিভ হলো ওদেরকে এখন আপনার কোনো জায়গা থেকে ধার নিতে হচ্ছে, ক্রেডিট কার্ড ব্যবহার করতে ইত্যাদি করতে হচ্ছে। কিন্তু এই শাটডাউন আপনি বললেন তো, এইবার দিস দ্য লংগেস্ট ওয়ান, 22 days আপনার করছে। এর আগে এত বড় হয় নাই, কিন্তু স্টিল
ডেমোক্রেটরা দে আর নট ইন এ মুড টু রিকনসাইল দিস। যদিও উনি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে ইমার্জেন্সি, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করবেন, কিন্তু ন্যাশনাল ইমার্জেন্সি করলেও কিন্তু নিয়ম আছে, দে ক্যান গো, ডেমোক্রেটস ক্যান গো টু দ্য কোর্ট, এবং সেই কোর্টে গেলে লিগাল ব্যাটল হবে, এটা একটু দেরি হবে। এর আগে ইফ ইউ রিকল, হ্যারি ট্রুম্যান আপনার যখন নাকি 53-তে কোরিয়ান ওয়ার হয়েছিল, তখন হি ওয়ান্টেড টু ন্যাশনালাইজ দি ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি, বাট হি কুড নট, হি ফেইলড বিকজ দি আদার পার্টি দে ওয়েন্ট টু দ্য এখন এটা আপনি বলবেন যে সলিউশন কি? সলিউশন হচ্ছে ডিসকাশনের মাধ্যমে করতে হবে, এবং বিহাইন্ড দি সিন যদি কোনো ডিসকাশন হয় বিটুইন দি ডেমোক্রেটস অ্যান্ড দি আপনার রিপাবলিকান, যেটা একটু করতে চাচ্ছেন। আজকেরই একটা নিউজ আমি দেখলাম কিছুক্ষণ আগে, সেইখানে উনি যদিও হি থ্রেটেন ফর ন্যাশনাল ইমার্জেন্সি এটা, কিন্তু সেটা সে করছেন না। তার কাছে আরেকটা অল্টারনেটিভ আছে, আপনি ইফ ইউ রিকল, এই ডিজাস্টার একটা ফান্ড আছে ওদের কাছে। এই গত বছর ডিজাস্টারের সময় পোর্টোরিকো, তারপর আপনার ক্যালিফোর্নিয়া এবং কিছু অ্যাবাউট $13 বিলিয়ন তার কাছে একটা ফান্ড আছে, ডিফেন্সের কিছু ফান্ড আছে। হি ইজ থিঙ্কিং অফ ডাইভার্টিং দ্যাট মানি অলসো ফর দিস ওয়ার্ল্ড। জি, আপনার কাছে আমি আবার আসবো। ডক্টর এম সাইদুজ্জামান, এই যে পলিটিক্সের কথা বলা হচ্ছিল যে এই শাটডাউনের পিছনে কোনো পলিটিক্স আছে কিনা, এই যে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে মার্কিন অচলাবস্থাটা সৃষ্টি হয়েছে, তাহলে কি প্রেসিডেন্টের সাথে কংগ্রেসের বাজেট সংক্রান্ত যে মতবিরোধ, সেটারই কোনো প্রতিফলন, কিংবা এটার জন্য দায়ী বা কে হবে? দেখেন, এই দেয়ালের কথাটা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যদিও বলে আসছে তার ইলেকশনের অনেক আগে থেকেই, এবং বারবার উনি ইনসিস্ট করছেন যে এর একটা ফিজিক্যাল ব্যারিয়ারের চেয়ে আর ভালো কিছু হতেই পারে না। তবে অনেকে ডেমোক্র্যাটসের বেশিরভাগ এবং মেনলি আমেরিকানরাও মনে করে যে এটা স্রেফ একটা নাটকীয়তা। সে ওই একটা ইমিগ্রেশনের পুরা ধারণাটাকেই ডেমোনাইজ করতে চেষ্টা করছে, একটা দানবীয় রূপ দিতে চেষ্টা করছে। এবং মার্কিনী যে বিশাল যে জনগোষ্ঠী যারা ইমিগ্রেন্টস হয়েই আমেরিকাতে এসছে, তারা বলে যে যেখানে স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে আমেরিকার সিম্বল, সেখানে দেয়ালকে সে আমেরিকার সিম্বল বানানো অর্থ হচ্ছে যে এটা একটা মানে পুরাপুরি ওই আলট্রা রাইটিস্ট হোয়াইট সুপ্রিমেসিস্টদের চিন্তাধারাকে তুলে ধরা। এবং তা করতে ট্রাম্পকে যদি এই দেয়ালটা একবার তুলতে দেয়া যায়, তাহলে ইট উইল ওপেন দ্য গেটস অফ হেল। এবং মার্কিন মতাদর্শের, চিন্তাধারার, এবং এই যে এত 50-60 বছর ধরে যে গ্র্যাজুয়ালি আমেরিকা এখন একটা কসমোপলিটান কালচারে চলে আসছে, গ্লোবালাইজেশনের ধারণাকে নিয়েছে, সেখান থেকে সরে যে আবার একটা ফোর্ট্রেস মেন্টালিটিতে চলে যাবে, দুর্গ আমেরিকার ধারণায় চলে যাবে। এই যে এই বিশাল একটা সিম্বলিজম এখানে রয়েছে, এই সিম্বলিজমটাকেই ডেমোক্র্যাটসরা রেজিস্ট করছে। ক্রমশই দেখা যাবে যে সময় উপযোগী এই ধারণার মোটেও নয়। ট্রাম্প বারবার বলে আসতেছে যে এই কলম্বিয়াতে নাকি আরও, কলম্বিয়ার পরে এখন হন্ডুরাসে নাকি আরও বিরাট এক দল তৈরি হচ্ছে, যে দ্য আদার ওয়েভ, দ্য নিউ ওয়েভ অফ ইমিগ্রেন্টস, এরা আমেরিকাকে অনুপ্রবেশ করবে। কিন্তু এই চিন্তাধারা, কিন্তু কেন আগে এই জিনিসগুলো দেখিনি, এখনই বা কেন এগুলো নিয়ে এত বড় বড় ওয়েব তৈরি হচ্ছে? কারণ ইমিগ্রেটরা কিন্তু এর আগেও ওখান দিয়ে প্রবেশ করেছে, কিন্তু সেটা নিয়ে কিন্তু এত বড় ভোজ হতে দেখিনি। এক্স্যাক্টলি, পুরা বিষয়টাই কিন্তু আরও সফিস্টিকেটেড এবং আরও কার্যকরভাবে ফেস করে এসেছে এর আগের প্রেসিডেন্টসরা। এমনকি ওবামার সময়ও কিন্তু একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়া ছিল। দেয়াল যে একেবারে মোটেও নেই তা না, কিছু কিছু অংশে কিন্তু অলরেডি দেয়াল তোলা হয়ে গেছে। যেসব জায়গা দিয়ে বেশি করে ধাক্কা দিয়ে ঢোকার প্রবণতা ছিল, সেখানে কিন্তু একটা সীমিত আকারে দেয়াল তোলা হয়েছে। আর অনেক বড় অংশ দিয়ে বাকি, সেখানে নদী রয়েছে, পর্বত রয়েছে। এমনকি ওইসব জায়গায় কিছু কিছু লোক সিজনাল মাইগ্রেন্টস হিসাবে এসছে কৃষি খামারে কাজ করার জন্য। এই যে বিরাট টেক্সাস, নিউ মেক্সিকো, নেভাডা, এখানে অনেকাংশই ডেজার্ট হলেও কিন্তু বিশাল বিশাল ফার্মিং এরিয়া রয়েছে। সেখানে যে চিপ লেবার কাজ করে, এই মেক্সিকান চিপ লেবারই তো কাজ করে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে ঐতিহাসিকভাবে
1/3 অফ দিস রিজিয়ন, মানে প্রায় বলতে গেলে পুরো সাউথ ওয়েস্ট অঞ্চলটাই, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো, নেভাডা, এগুলো সব কিন্তু হিস্টোরিক্যালি মেক্সিকোর অংশ ছিল। একবার জোকিংলি এক মেক্সিকান এডিটর খবরের কাগজে একটা আর্টিকেল দিয়ে বলেছে যে হ্যাঁ, মেক্সিকো কি টাকা দেবে? হ্যাঁ, আমরা দিতে এক শর্তে রাজি আছি, যদি ওই দেয়ালটা তোলা হয়, ওই পুরানো মেক্সিকান টেরিটরিজ যেগুলো আমেরিকা দখল করে নিছে সেটা কভার করে যদি দেয়াল তুলতে বলেন তাহলে আমরা রাজি আছি। কাজেই এই যে এই বাস্তবতাটা, এটা কিন্তু একটা প্যান্ডোরাস বক্স খুলে দিতে পারে। ট্রাম্প জানে না যে সে তার কনজারভেটিজম এবং তার এই যে বিরাট যে রিপাবলিকান সাপোর্ট বেস, তাদেরকে খুশি করতে যে হি মাইট ওপেন এ ক্যান অফ ওয়ার্মস, এবং এমন একটা বাস্তবতা যেটা কখনো ঘটেনি, মেক্সিকো উইল গেট দ্য টোটাল মোরাল সাপোর্ট অফ সেন্ট্রাল আমেরিকান স্টেটস, এবং তখন যদি মেক্সিকো বলে এই দেয়াল যদি কোনো রকমের তোলা হয়, তারপর যে তিক্ততা সৃষ্টি হবে, তখন মেক্সিকো বলবে যে এগুলো তো আমাদের হারানো জায়গা, সেখানে স্থায়ী দেয়াল তুলে দেওয়ার অধিকার, নৈতিক অধিকার নেই আমেরিকার। এটা একটা পুরো দস্তুর নর্থ আমেরিকা সাউথ আমেরিকার মধ্যে একটা কোল্ড ওয়ার শুরু হয়ে যেতে পারে। আরেকজন বড় রকমের বিশেষজ্ঞ বলেছে যে দেখেন, এই যে টেররিস্টদের কথা বলা হয়, ড্রাগ অ্যাডিক্টসদের কথা বলা হয়, এরা যেখানে সাউথে এত বেশি মনিটরিং হচ্ছে, এত বেশি কড়াকড়ি হচ্ছে, সেখানে সেই রাস্তা দিয়ে টেররিস্ট কোন দুঃখে ঢুকতে যাবে? বরং কেনেডিয়ান বর্ডারে কোনো খুব পাহারা নাই, কিচ্ছু নাই, সেখান দিয়েই কিন্তু কোনো একটা সুযোগে পোটেনশিয়াল টেররিস্ট ঢোকার সম্ভাবনাটাই বেশি। সুতরাং দেয়াল যদি রিয়েলি তুলতেই হয়, তাহলে তো উত্তর দিকেও দেয়াল তোলাটা সমীচীন হতে পারে। কেনই বা এই ধরনের দেয়াল এখন তোলা হবে? সুতরাং জি, সাইদুজ্জামান, প্রফেসর সাইদুজ্জামান, আপনার কাছে আমি আবার আসবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও RTV যৌথ অনুষ্ঠান আমেরিকার রাজনীতি। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ আমেরিকার রাজনীতি অনুষ্ঠানে। কথা বলছিলাম মার্কিন কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা নিয়ে। বিরতির পর আপনাদের দুজনকে আবার স্বাগত। অ্যাম্বাসেডর মহসিন আলী খান, একদিকে প্রশাসনের অচলাবস্থা, অন্যদিকে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের যে হঠাৎ করে সিদ্ধান্ত, এটা থেকে আপনার এই যে মধ্যপ্রাচ্যে কিংবা সিরিয়ায় যে মার্কিন মুলুকের যে আগ্রাসন, সেটার কি ইতি ঘটল? না, এটা ঠিক না। ব্যাপার থেকে যে আপনি যদি খেয়াল থাকে, মিস্টার ট্রাম্প বেশ কিছুদিন যদি বলছিলেন, এবং তার ম্যানিফেস্টোর মধ্যেও বলছেন, ইলেকশন ম্যানিফেস্টো তখনও, যে উনি আস্তে আস্তে মার্কিন সৈন্য বিভিন্ন জায়গায় যে ফ্ল্যাশ পয়েন্টগুলি আছে, যেমন ইরাক, আফগানিস্তান, সিরিয়া, অন্য জায়গাতে তুলে নিয়ে আসবেন। কারণ তার কথা হচ্ছে কি, উনি বিদেশে এগুলোর মধ্যে ইনভলভ হতে চান না, বলেছেন আগেও। বাট এইটা একটা বাজেটে উনি কার্টেল করতে, বাজেট কার্টেল করেছেন, এর আগেও কার্টেল করেছেন। জি, কাজেই এগুলির একটা রিফ্লেকশন সে দেখাতে যাচ্ছেন। অফকোর্স এখন দেখতে হবে যে যদি ওয়েন হি উইথড্রজ দ্য সোলজার্স, ওইখানে কী সিচুয়েশন হয়। তারা তো আমেরিকানরা তো দে ডিড নট সাকসিড ইন সিরিয়া বিকজ অফ মিস্টার পুতিন। রাশিয়ানরা তো তাকে এরকম ধরনের কোনো দেয়নি, কনসেশন দেয়নি, এবং উনি পারেনও নাই করতে। সেই জন্যে ওনারা তো ওখানে সুবিধা না করে এখন দে আর উইথড্রয়িং। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেখতে হবে যে ইসরায়েলি প্রেজেন্স কতটা থাকবে, কারণ এর আগে তো ইসরায়েল ওখানে তো গেছে এবং দে ইন্টারসেপ্টেড, দে অ্যাট্যাক্ট, এগুলো করেছে। এখন এটা একটা হইতে পারে যে সে ট্যাকটিক্যাল গ্রাউন্ডে সে এখন ওখান থেকে উইথড্র করছে, তবে সে হয়তো আস্তে আস্তে করবে আমার ধারণা, এবং সেখানে ইসরায়েলি প্রেজেন্সও থাকবে। তাহলে বাশার আল আসাদের এক্সিস্টেন্সটা কী হবে? না, মানে আসাদ তো হি ইজ স্টিল কমফোর্টেবল, কারণ সে তো অনেকগুলি জায়গা যেগুলো সে ছেড়ে গেছিল সেগুলো তো দখল করতে পেরেছে আবার। হি ইজ ইন এ গুড কন্ট্রোল, এবং ইনফ্যাক্ট উইথ দ্য হেল্প অফ রাশিয়া, তাহলে বাশারেরই একরকম জয় হলো। বাশারেরই একরকম জয়, সত্যি কথা বলতে কি তারই জয়। এবং ওদিক দিয়ে দেখেন এই যে টার্কি তো কুর্দদেরকে দে অ্যাটাকিং দেয়ার, এখানে ক্ষতি কিন্তু কুর্দদের বেশি হচ্ছে, কারণ কুর্দরা ওখানে দে আর মানে ওয়ার্কিং
অন বিহাফ অফ সিরিয়া, তারপর অন্যদের মাধ্যমে, ইভেন আমেরিকানরা ইজ এনকারেজিং কুর্ডস, কারণ তারা চায় যে কুর্দদের একটা ইন্ডিপেন্ডেন্ট মানে টেরিটরি যদি হয়, দেশ হয়, সেটা তো টার্কি চায় না। এবং টার্কি ইজ অলওয়েজ ব্লেমিং আমেরিকা ফর সাপোর্টিং কুর্ডস। কাজে এখানে এগুলোরও একটা আছে। কাজে সেই সমস্ত দিক থেকে আমি মনে করি যে এখন উইথড্র করবে, ডিক্লারেশন দিয়েছে, বাট উইল হ্যাভ টু ওয়েট কীভাবে করে। কারণ হলো কি, দে অলসো ডিক্লেয়ার দ্যাট দে উইল উইথড্র ফ্রম আফগানিস্তান, সেটাও কিন্তু হয়নি। আর এগুলো অনেকগুলো কারণ আছে। তালেবানদের সাথে আমেরিকানদের একটা বসার কথা ছিল, ইভেন সৌদি আরবেতে বসার কথা ছিল, সেটা হয়নি, তালেবানদের রিফিউজড রিসেন্টলি। কাজেই কিন্তু আমেরিকানদের এগুলো কোনো জায়গায় ভালো যাচ্ছে না। কাজে আই এম নট ভেরি শিওর যে এতে আমেরিকানদের মানে কিছু হবে কি না। ইনফ্যাক্ট আমেরিকানরা তো সিরিয়াতে অনেক দিন ইনভলভ রইল এবং দে লস্ট এ লট অফ দেয়ার পিপল দেয়ার, সোলজার্স দেয়ার। এবং আমি মনে করি সেই দিক থেকে তার অন্য কোনো অপশন নাই মানে মিস্টার ট্রাম্পের, just to declare that he is withdrawing from there. We'll have to see, but I must say the Assad, he is in a good position now. এবং Mr. Putin has consistently given him support and they will continue to do that. তো এখানে আপনার এখন দেখতে হবে কি জানেন, মিডল ইস্টের মধ্যে কিন্তু একটা বিরাট হচ্ছে। যদি আপনি দেখেন যে এই যে ইয়েমেনের যুদ্ধটা, একদিকে ইয়েমেনের যুদ্ধ, সেটাও কিন্তু চেষ্টা করা হচ্ছে আপনার একটা মানে সিজফায়ার করার জন্য, হুতিদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। এটা আমেরিকাও চায়, ইউনাইটেড নেশনসের ইনভয়েস। এই যে মানে একপক্ষীয়ভাবে ইয়েমেনের উপরে যে আপনার হামলা এবং যে আক্রমণ এবং আজকে ইয়েমেনের যে এই দুরবস্থা, এবং বলা হচ্ছে যে কয়েক যুগের মধ্যে সবচেয়ে বেশি ইয়েমেনি শিশুরা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে, এর দায় কে নিবে? এর জন্য কাকে দায়ী করা হবে? এটা পরিষ্কার, এর জন্য দুই পক্ষকেই নিতে হবে, ইরানকেও এবং সৌদি আরবকেই। এটা একটা রিজনাল কনফ্লিক্টের মধ্যে দে আর কট ইন দ্যাট আননেসেসারিলি। সেখানে ইরান সেখানে আছে এবং মানে পরে ইনভলভ রয়েছে সৌদি আরবে। ফর দ্য ফার্স্ট টাইম দে হ্যাভ ইনভলভ দেমসেলফ ফর এ ওয়ার ইন ইয়েমেন, এবং সেখানে তারা রিজিওনাল তাদের কর্তৃত্ব দেখানোর জন্য করছে। এবং এখানে কারোর কোনো জিত হচ্ছে না, নাইদার ইরান নর সৌদি আরব। এবং এখানে দেখেন ইদানিং এখন আবার এই ট্রাম্পের এই সমস্ত স্ট্যান্ড অফ উইথ দি ডেমোক্রেট এবং অন্য অন্য দিক থেকে ইরানিয়ানরা তারা অনেক খুশি। এবং ইরানিয়ানরা বলতেছে দে হ্যাভ বিল্ড, দে হ্যাভ স্ট্রেংথেন দেয়ার নেভি, এবং বলতেছে দে হ্যাভ রিসেন্টলি দে হ্যাভ মেড এ ডেস্ট্রয়ার, যেটাকে তারা পাঠাতে চায় এখন মানে টু ডেস্ট্রয় আমেরিকা ইত্যাদি এরকম। আবার এর মধ্যে আমেরিকানদের সাথে কিন্তু আবার নর্থ কোরিয়ারও আবার নতুন একটা আলোচনা চলছে। এবং সেই আলোচনার জন্য আপনি দেখেন কীরকম নর্থ কোরিয়ার কিং উন, হি রিসেন্টলি জাস্ট ভিজিটেড চায়না এবং হি হ্যাড এ টকস উইথ চাইনিজ প্রেসিডেন্ট। আপনার কাছে সময় পেলে আমি আবার আসবো। অধ্যাপক শাহিদুজ্জামান, সিরিয়া ইস্যুতে মার্কিন সেনা প্রত্যাহারের পর রাশিয়া এককভাবে প্রভাব বিস্তার করছে কিংবা করার সুযোগ পাচ্ছে, এবং ইতিমধ্যে ইরান সহ বেশ কয়েকটি দেশ বাশার আল আসাদকে সফল বলে একরকম মন্তব্য করছেন। ফলে মধ্যপ্রাচ্য ইস্যুতে নতুন করে কোনো মাত্রা যোগ হবে কিনা এবং সামনে আসলে কি দেখা যাবে, মানে আপনার প্রেডিকশন কি? একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে সিরিয়া নিয়ে, যে আভ্যন্তরীণ ক্ষেত্রে ট্রাম্প কতখানি তার এই কারেন্ট ক্রাইসিসটা মোকাবেলা করতে পারে। কিছুদিন আগে জন বল্টন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সিরিয়া ঘুরে এসছে এবং সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জন বল্টন ক্লিয়ারলি আশ্বাস দিয়েছে যে ট্রুপস উইথড্র বললেই যে একেবারে সব শটাং চলে যাবে সেটা ঠিক না। ট্রুপসরা গ্র্যাজুয়ালি যাবে এবং কোনোভাবেই ইসরায়েলের স্বার্থ বিনষ্ট হতে দেবে না। সেখানে আসাদ যাতে আইসিসদেরকে ব্যবহার না করতে পারে ইসরায়েলের বিরুদ্ধে, অথচ আমরা জানি যে আসাদই কিন্তু বাশার আল আসাদই কিন্তু সবচেয়ে বেশি রাশিয়ানদের নিয়ে আইসিসকে মোকাবেলা করেছিল। আর সবাই জেনে আসছে যে ইসরায়েল ইনডিরেক্টলি আইসিসকে ব্যবহার করেছে। অথচ এখন বল্টনের ভাষায় মনে হচ্ছে আর ট্রাম্পের ভাষায় মনে হচ্ছে যে আইসিসকে মোকাবেলা করার প্রক্রিয়া থামবে না
এবং আমেরিকান ট্রুপস উইথড্রল হলেও কুর্দিরা মিলে আইসিসকে মোকাবেলা করবে। এখন পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে টার্কি চায় যে আমেরিকানরা চলে যাক এবং কোনোভাবেই কুর্দিদের কাছে যেন অস্ত্র বা কোনো রকম সহযোগিতা না দেয়। আমেরিকানরাও মনে করে যে কুর্দিদের এভাবে অ্যাবান্ডন করাটা এটা অত্যন্ত একটা বলা যায় যে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়ার মতো, অমানবিক কাজের অমানবিক একটা বাস্তবতা সৃষ্টি করা। তবে এটা ঠিক যে তারা এখন ইন ডিসক্রিট ম্যানারে খুব কোয়াইটলি তারা এখন ট্রুপস কমাবে সিরিয়া থেকে। এখন তারপর যদি আপনার প্রশ্নের বাকি অংশটুকুর উত্তরটা খুঁজতে যাই, হ্যাঁ, সেখানে সবচেয়ে বেশি লাভবান হবে সিরিয়ান গভর্নমেন্ট বা বাশার আল আসাদ, কেননা তখন তাদের ওয়াক ওভার হয়ে যাবে কুর্দি এরিয়াগুলোর উপরে। তখন কুর্দিদেরকে হাত জোড় করতে হবে আসাদের সরকারের কাছে, এবং আইসিসকে নিয়ন্ত্রণ করা অ্যাকচুয়ালি ইফেক্টিভ হবে কি না সেই আনসার্টেনটিটা অবশ্য থেকেই যাবে। অন্যদিকে টার্কি আমেরিকান উইথড্রয়ালের পরে কুর্দিদের পেছনে লাগবে। কুর্দিদের জন্য সাপে নেউলের সম্পর্ক, সামনে রয়েছে আইসিস, পেছনে রয়েছে টার্কি, এবং রাশিয়ানরা একটা সুযোগ পাবে। আমার মনে হয় অন দ্য হোল যদি আমরা সাম আপ করি তাহলে আমেরিকান উইথড্রয়ালটা রাশিয়াকে একটা সুযোগ করে দেবে সিরিয়ার যে ফান্ড রেজিং প্রক্রিয়া, এই যে পোস্ট ওয়ার রিকনস্ট্রাকশনের জন্য যে বিলিয়নস অফ ডলার লাগবে সেটা তো আর রাশিয়া দিতে পারবে না। তবে রাশিয়া একটা স্টেবল সিরিয়ার ব্যাপারে এমন কিছু পদক্ষেপ নেবে এবং সিরিয়ান গভর্নমেন্টকে এমন কিছু উন্নত মানের মিসাইল প্রযুক্তি দেবে যার ফলে সিরিয়া একটা রিকনস্ট্রাকশন এফোর্ট সত্যিকার অর্থে শুরু করতে পারে। তাহলে সিরিয়াকে নিয়ে যে রাশিয়া, ইরান এবং তুরস্ক এবং যুক্তরাষ্ট্র, এই সমীকরণটা কি হবে? দেখেন, এই সমীকরণটা স্থায়িত্ব পাবে না। এই সমীকরণটা নিতান্তই সিরিয়াকে একটা খেলার পুতুলে পরিণত করার প্রক্রিয়া, যেমনটি কি আমরা দেখেছি আগে কিছুদিন আগে মিশর, ইজিপ্ট কিংবা আপনার লিবিয়া। আমার ধারণা ইসরায়েল এখন অত সিরিয়াতে নাক গলাতে চেষ্টা করবে না। সিরিয়ার হাতে এখন SS-300 চলে এসছে, সিরিয়ান এয়ার পাওয়ারও বেশ কার্যকর, মিসাইল টেকনোলজি ভালো। আচ্ছা, টার্কিও কিন্তু এখন আসাদের সাথে একটা মোরলেস একটা জেন্টলম্যানস আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে যাচ্ছে। টার্কি যদি কুর্দদেরকে কোণঠাসা করে তাহলে আসাদ সিরিয়ায় খুশি হবে, কুর্দরা তাদের জন্য প্রবলেম। আর অপরদিকে এই যে ইকুয়েশন আপনি বললেন ইরানের ব্যাপারটা, ইরান কিন্তু বেসিক্যালি সিরিয়াকে সমর্থন দিচ্ছে তার অনেকাংশেই যে আসাদের যে পপুলেশন, শিয়া পপুলেশন, তাদেরকে সমর্থন দেওয়ার নিমিত্তে। আর ইরানের জন্য সিরিয়া একটা কিছুটা হলেও বলা যায় যে আমরা স্ট্র্যাটেজিক ল্যাঙ্গুয়েজে বলি টেরিটোরিয়াল ডেপথ, অনেকাংশেই একটা ডেপথ দেবে। ইরানকে সিরিয়ার থেকে স্থানচ্যুত করার ব্যাপারে ইসরায়েল ডেসপারেট, কিন্তু আমার মনে হয় ইসরায়েলের সেই অভিলাষ পূর্ণ হবে না। কাজেই আগামী দিনগুলোতে আমেরিকান উইথড্রয়ালের অর্থ হচ্ছে ইসরায়েল, সৌদি আরেবিয়া এদের জন্য একটা কিছুটা হলেও পিছনে যাওয়া। জি, ধন্যবাদ অ্যাম্বাসেডর মহসিন আলী। আপনার শেষ বক্তব্য যদি আপনার মানে এই আলোচনার যে আসলে এই যে আমেরিকার অচলাবস্থা যেটা আমরা দেখছি শাটডাউন, এটা কি আরও প্রলম্বিত হবে, এবং এটা যদি প্রলম্বিত হয় তাহলে এর অভিঘাত কী হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য এবং তথা বিশ্ব অর্থনীতিতে? ধন্যবাদ। না, আমি মনে করি আমার মনে খুব বেশি বিলম্বিত হবে না। কারণ হচ্ছে মানে আমেরিকান ডেমোক্রেসি লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, এবং লিডার্স অফ আমেরিকা দে আর অলসো ভেরি ইন্টেলিজেন্ট পিপল, এবং দে আর অ্যাওয়ার অফ দ্য ডেমোক্রেটিক রেসপন্সিবিলিটিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। দে আর এ ওয়ার্ল্ড পাওয়ার। তা আমি আশা করি এখন একটা বিহাইন্ড দি সিন একটা ডিসকাশন হবে। কারণ আপনি শুনেছেন কি না, আমি জাস্ট আজকেই কয়েক ঘন্টা আগে আমি দেখলাম
অনলাইনে, যে এই যে মিস্টার ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমি এটা করবো, ইমার্জেন্সি দিব ইত্যাদিতে, ওটাতে উনি আবার ব্যাক ট্র্যাক করছেন। এখন ব্যাকট্র্যাক করে করেন কথা বলেন, এখন ব্যাকট্র্যাক করছেন, ব্যাকট্র্যাক করে উনি এখন বলছেন যে আমরা বসবো, আলাপ করবো বিটুইন ডেমোক্রেটস অ্যান্ড রিপাবলিকান। এবং ডেমোক্রেটদের মধ্যেও এই যে ওনাদের যে স্পিকার আছে তিনিও বলছেন যে তিনি বসবেন, এবং কয়েকজন মানে লিবারেল রিপাবলিকানস আছে তারাও বসবেন। কাজে আমি আশাবাদী যে এটা আলোচনার মাধ্যমে আসবে। কারণ হচ্ছে কি যে এটা তো করতে পারবে না, কারণ হচ্ছে এই যে ফেডারেল এমপ্লয়িরা আপনি যদি দেখেন they have come out of the house with placards। একদম নতুন বছর থেকে কিন্তু ক্রিসমাস থেকে তাদের এই প্রবলেমগুলো শুরু হয়েছে। এখন তারা আপনার এখন মানে এই যে যারা শ্রমিক, তারপরে যারা আপনার এরা কারা জানেন, আপনি জানেন কি না, আপনার এয়ারপোর্ট ম্যারিল্যান্ডে, তারপর অন্যান্য জায়গায় অনেক জায়গায় শাটডাউন হয়েছে বিকজ অফ দি ওখানে সিকিউরিটি গার্ড নাই, তারপরে কাজ করতে যাচ্ছে না। তারপরে আপনার একরকমের অচল অবস্থা, যেটা এই বিশাল বড় পৃথিবীর সবচেয়ে বৃহৎ অর্থনীতিকে ভার্নাবল সিচুয়েশনে নিয়ে যেতে পারে। এবং এরা আরেকটা করবে যে অলরেডি চায়নার সাথে তাদের কয়েকটা ব্যাপারে ট্রেড সমঝোতা হয়েছে, এটা তারা করতে চাবে না। এবং আই এম হোপফুল যে ইট উইল বি রিজলভড মেবি উইদিন 3-4 days অর উইক। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনা শুরু করার জন্য। দর্শক, এ কথা স্পষ্ট, ট্রাম্প ও তার বিরোধীদের জন্য দেয়ালের প্রশ্নটি একটি রাজনৈতিক ফুটবল খেলায় পরিণত হয়েছে। এ কথা অনস্বীকার্য। সংকট সমাধানে ট্রাম্প অথবা ডেমোক্রেটিক নেতৃত্ব কাউকে না কাউকে ছাড় দিতে হবে। তবে সীমান্তে দেয়াল নির্মাণ কিংবা অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের সাথে ট্রাম্পের যে মতবিরোধ তার সমাধান হোক অচিরেই, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।